সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনা অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার, সঙ্গে আছেন কাজী সাজ্জাদ জহির চন্দন, সভাপতি সিপিবি, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আমরা আলোচনায় যাব। আমি নির্বাচন যাচাই বাছাই চলছে ভোট গ্রহণের বিষয়গুলো নিয়ে, সেখানে আপিল রয়েছে নির্বাচন কমিশনে, সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। আমি সারোয়ার তুষার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। এটি আসলে নির্বাচনকে এক ধরনের বাধাগ্রস্ত করবে কিনা, আর কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা পক্ষপাতিত্বের অভিযোগ করছেন, কোন জায়গাগুলোতে আপনাদের কি মনে হয়েছে? আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। ইলেকশন কমিশনের সমস্যাটা শুধু তার পক্ষপাতিত্বের না, তার ক্যাপাসিটি নিয়েও আমরা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে আপনাদের এখানেও এসে আমি অনেকবার কথা বলেছি যে এই ইলেকশন কমিশনের সক্ষমতার যথেষ্ট ঘাটতি আছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় আমরা যে বাস্তবতাটা দেখতে পাচ্ছি, এটা পুরো প্রশাসনটাই আসলে একদিকে হেলে যাওয়ার মতো এবং যেখানে তারা যেদিকে বাতাস দেখতে পাচ্ছে সেদিকে তারা মানে এক ধরনের তাল দেওয়ার মতো আর কি। এবং বিভিন্ন জায়গায় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে প্রচ্ছন্নভাবে, লো স্কেলে, যে হাঙ্গামা হবে, ভোট দিতে যাওয়ার দরকার নাই, কিংবা অমুক মার্কায় ভোট দিতে হবে। এছাড়াও আপনার বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে রাজনীতি ছেড়ে দেন। এইসব ঘটনা ঘটছে, কিন্তু এগুলো মানে কিংবা আরও সবচেয়ে বড় যেটা হচ্ছে আপনার এই বিভিন্ন জায়গায় যে আপনার আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর এই যে মনোনয়ন বাছাইয়ের এই পুরো সময়টাতে আমরা দেখলাম যে রিটার্নিং অফিসারের সামনে একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, কোথাও মানিকগঞ্জ বা কোনো একটা জায়গার ঘটনা। সেখানেও কিন্তু মানে ওই প্রার্থীকে প্রোটেকশন দিতে পারলো না। তো আপনার রিটার্নিং অফিসারের সামনেই যদি ঘটনা ঘটে, একটা পুরো আসনে কী করতে পারে। এছাড়াও ঋণ খেলাপিদের আপনার বেশ 30 জনের মতো ঋণ খেলাপির মনোনয়ন বৈধ করা হয়েছে, কোনো রকমের কারণ দর্শানো হয় নাই। ফরিদপুর 1 আসনের একজন প্রার্থীর মনোনয়ন তাকে দেয়া নিয়ে, মানে তার ওটা বাছাই বৈধ ঘোষণা করা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে স্থানীয় পর্যায়ে। এরকম অনেকগুলো আলামত দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিস্থিতি দরকার, যে বিশেষত জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনকে উপর তার যে কমান্ড দরকার, সেটা কিন্তু নাই। আর এখন যেগুলো আপনার এই আজকেও দেখলাম আমি ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রার্থীর রুবিন ফারানা, ওনার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সেইখানে কিন্তু তাকে প্রোটেকশন দিতে পারেনি নির্বাচন কমিশন। এই হলো সার্বিক পরিস্থিতি এবং এই পরিস্থিতির কারণেই আমাদের কাছে মনে হয়েছে যে ইলেকশন কমিশন সকল প্রার্থীকে বা সকল দলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে কিনা। কারণ সামনে যখন আনুষ্ঠানিক প্রচারণাটা শুরু হবে, এখনও কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় নাই, বিভিন্ন প্রার্থী নানা ধরনের গণসংযোগ কিংবা মাঠে আছে, কিন্তু যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে তখন কিন্তু সব দলই তার ডু অর ডাই একটা পর্যায়ে চলে যাবে। তো আপনি কিভাবে আসলে একটা, এবং এই পরিস্থিতি সবচেয়ে ক্ষতিকর হলো ভোটারদের জন্য। ভোটাররা যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ভোটার টার্ন আউটে এটা একটা প্রভাব পড়বে। তো আপনি শ্রেষ্ঠ নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন করবেন, কিন্তু ভোটার হবে 50%-এর কম, কথার কথা, তাহলে তো আপনি কী নির্বাচন করবেন? আপনার একটা ঐতিহাসিক নির্বাচন করতে হলে অ্যাটলিস্ট 70%-এর বেশি ভোটার টার্ন আউট হতে হবে। আপনি বলছিলেন যে ভোটারদের ভয়ের বিষয়টি, আপনাদের মুখপাত্র একটি হুঁশিয়ারি দিয়েছেন যে রাজপথে তারা নামবেন, সেটিও ভোটারদের জন্য ভীতির কারণ হবে কিনা? না, রাজপথে কোনটার কথা বলা হয়েছে যে যদি কেউ ইলেকশন বানচাল করার চেষ্টা করে, যদি যেমন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আপনাদের ভোট কেন্দ্রে আসতে হবে না, আমরা আপনার ভোটের ব্যবস্থা করব বা দেখব। তারপর হচ্ছে আপনার ভোট কেন্দ্র দখলের কথা নানাভাবে বলা হচ্ছে। এগুলো আসলে তো কোথাও নিউজ হয় না, কিন্তু এগুলো যারা এলাকায় যায় তারা কিন্তু এগুলোর কথা মোটামুটি জানে। তো সেইখানে তিনি বলেছেন যে আবারও যদি 1-11-র মতো একটা কুকটাপ ইলেকশন হয়, একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয় এবং মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হয়, তাহলে আমরা, এটা শুধু আমরা না, জনগণ, সকল জনগণই এটা প্রতিরোধ করতে চাইবে যে তারা 3টা ইলেকশনে ভোট দিতে চায় নাই, এখন ভোট দিতে পারে নাই। আর ভোট দিতে না পারার ফলে তারপরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নির্বাচন আসছে। এই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে নিজেদের ক্যাম্পেইনের বাইরেও ভোটারদের জন্য একটা নিঃসংকোচ এবং নির্ভীক পরিবেশ তৈরি করা। তো সেইটা যদি না হয় তখন তো আবারও আপনার ভোটের জন্য আন্দোলন আগেও হয়েছে, আবারও ভোটের আন্দোলন করতে হবে। সেই কথাটাই তিনি বলেছেন। এটা কোনো হুঁশিয়ারি না, এটা হচ্ছে একটা রাজনৈতিক অবস্থান জানানো দেওয়া যে আমরা জনগণের ভোটাধিকারটাকে প্রোটেক্ট করবো। নির্বাচন কিন্তু আগেও হয়েছে, 14 সালে, 18 সালে, 24 সালে কিন্তু এগুলো যেরকমই হোক একটা নির্বাচন হয়েছে, সেখানে জনগণের ভোটাধিকার প্রয়োগ হয়নি। এবারে কাজটা হচ্ছে প্রত্যেকটা দলের নিজেদের
ক্ষমতায় যাওয়ার চেষ্টা করার পাশাপাশি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে, যেন আমাদের গণতন্ত্রটা ফ্লারিশ করতে পারে। তো সেইটা করতে হবে সব দলকে। এখন সেটা যদি তারা না করে, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে, তখন একটা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমাদেরকে যা করতে হবে সেটার কথাই আসিফ মাহমুদ বলেছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আপনারা জাতীয় পার্টির, হ্যাঁ, আমরা না, আরও ফ্যাসিবাদ বিরোধী অনেক দলই কিন্তু তাদেরকে নির্বাচনে দেখতে চায় না, কারণ তারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার পেছনে তাদের কিন্তু সরাসরি ভূমিকা আছে। তারা গত জুলাই মাসে গত বছরে তারা তখন বলেছে যে শেখ হাসিনাকে কারফিউ জারি করার নির্দেশনা কিন্তু তাদের দিক থেকে এসেছে, এবং এই গণহত্যার সাথে তারাও কমপ্লিসিট, এবং তারা পুরো ফ্যাসিবাদী সিস্টেমের পার্ট ছিল, এবং তারা ভুয়া নির্বাচনগুলোকে বোঝা দিয়েছে ভারতের পরামর্শে। এটা তাদেরই নেতা বলেছেন যে কথা বলে এসেছে, কি বলেছি বলা যাবে না, বা কার সাথে কথা বলেছে এটা বলা যাবে না। তাহলে এরকম একটা পরিষ্কারভাবে ঘোষিত ভারতপন্থী দল যারা ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করার ভূমিকা রেখেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে আপনি ইলেকশন করতে দিলে এটা তো বিভিন্ন যে সকল আসনে তারা আছে সেই সকল আসনের ফ্যাসিবাদ বিরোধী প্রার্থীদের সাথে বা দলগুলোর সাথে তাদের একটা সংঘাতের পরিস্থিতি বা মুখোমুখি পরিস্থিতি তৈরি হবে। তখন ইলেকশনে পার্টি হিসেবে আবার তাদেরকে প্রোটেকশনও দিতে হবে প্রশাসনকে। তখন আপনি কি দাঁড়াচ্ছে যে আপনি একটা ফ্যাসিবাদের পক্ষের শক্তিকে প্রোটেকশন দিচ্ছেন, ফ্যাসিবাদ বিরোধীদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করছেন আমাদের প্রশাসনকে, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনকে। ফলে এটা খুব একটা অ্যালার্মিং সিচুয়েশন। এইখান থেকেই বলেছে যে আমরা চাই যে তারা ইলেকশনে না আসুক। জি, শহীদ ইসলাম বাবু, আপনার কাছে একটু যেতে চাই। নির্বাচনে গত 2 দিনে 164টি আপিল জমা হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে, যেখানে এবং সেখানেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। এবং এই বিএনপির বিরুদ্ধে যেহেতু বড় একটি রাজনৈতিক দল, তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে। নির্বাচনকে শৃঙ্খলা বা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করার জন্য বিএনপির দায়বদ্ধতা অনেক বেশি। সেই জায়গায় বিএনপি কেন প্রশ্নের মুখে পড়ছে? না, বিএনপি কোথায় প্রশ্নের মুখে? আজ পর্যন্ত নির্বাচন যত হচ্ছে, নির্বাচন নিয়ে যত সংঘাত সহিংসতা হয়, ওই তুলনায় এবারের নির্বাচন এই পর্যন্ত কিন্তু আমি সংঘাত সহিংসতার কথা তুলনামূলকভাবে অনেক কম দেখছি, তুলনামূলকভাবে। হ্যাঁ, এবং নির্বাচনের মাঠে সবাই অবাধে ভোট চাচ্ছে, সবাই প্রকাশ্যে কোনো মারামারি কাটাকাটি বিচ্ছিন্ন হইতে পারে, যেমন স্পেসিফিক রুবিন ফারহানারও এখানে ঘটেছে, সেটা আমি জানি না, বা না সেটা অবশ্যই দেখা উচিত প্রশাসনের। কিন্তু ওই রকম নির্বাচন নিয়ে, নির্বাচনের প্রচারণা নিয়ে খুনাখুনি, মারামারি, এরকম কিন্তু কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে যে প্রশাসন। এইটা তো একটা বায়বীয় কথা, এটা তো আমাদেরও কথা যে আমাদের তুষাররা যেই জোটে আছে তারা সব ডিসিএসপি ভাগ করেছিল, তখন এটি নিয়ে নানান ধরনের কথা হয়েছিল, মুগ্রত বা এটা নিয়ে কি লেনদেনের একটা ব্যাপার ছিল, ঘুষের ব্যাপার ছিল, বা নিজেদের লোক তৈরির ব্যাপার ছিল। আমাদেরও তো অভিযোগ, অবশ্যই প্রশাসন পক্ষপাত করছে জামাত এনসিপি জোটের দিকে। তো এটা তো রাজনৈতিক বক্তব্য। স্পেসিফিক যদি আপনি বলতে পারেন, যেমন অ্যাপিল সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে বাদ করেছে আমি জানি না, সুনির্দিষ্ট কারণ ছাড়া, তত্ত্ব ছাড়া। ম্যাক্সিমাম বাতিল হয়েছে 1% যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, যে 1% ভোটারের সিগনেচার লাগে, সমর্থন লাগে, সেই ক্ষেত্রে 80-85% বাতিল হয়েছে। বাকি ঋণখেলাপি সুনির্দিষ্ট কারণ ছাড়া আমরা নির্বাচন করেছি, আমাদের সিগনেচার আঁকাবাঁকা হইলে বাতিল করে দিয়েছি 18 সালে। আমি দেখছি 3 জন প্রার্থী দিয়ে আমরা টিকাইতে পারি নেই। সেই অর্থে তো এই নির্বাচন উল্লেখযোগ্য কেউ বাদ পড়েছে আমি জানি না, বা ইন্টেনশনাল কেউ বাদ পড়েছে। হ্যাঁ, পক্ষপাতিত্ব অভিযোগ করাই যেতে পারে। হ্যাঁ, আমাদের বিএনপির লোকও বাদ পড়েছে, এরকমও ঘটনা আছে। হ্যাঁ, আমার কৃষক দলের ঋণখেলাপির অভিযোগে অভয়নগরের গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, হ্যাঁ, বাগারপাড়া টিএসআই, তাকে বাতিল করে দেওয়া হয়েছে ঋণখেলাপির কারণে। গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, সে অবশ্যই এমপি হওয়ার মতো বাস্তবতা ছিল। হ্যাঁ, 2008 সালের নির্বাচনে মাত্র 2,500 না 3,000 ভোটে সে হারছিল। তো এইটাও তো আছে। তাই আমি যদি বলি যে এটা পক্ষপাতিত্ব হয়ে গেছে, আমি বলতে পারবো অবশ্যই। হ্যাঁ, এইটা নিয়ে দ্বৈত নাগরিকত্বের প্রশ্নগুলো রয়েছে। আবার যেমন একই প্রার্থীর ঢাকার মনোনয়নপত্র বৈধ হয়েছে, বগুড়াটি বৈধ হয়নি, এরকম নানান ধরনের প্রশ্ন তো রয়েছে। হ্যাঁ, সেগুলো অবশ্যই খতিয়ে দেখার ব্যাপার আছে। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হইতে পারে। অ্যাপিলের সুযোগ আছে, অবশ্যই অ্যাপিলে অনেকে টিকবে। হ্যাঁ, আমরা মনে করছি এইবারে যে একেবারে বিনা কারণে, বিনা প্রয়োজনে ইন্টেনশনালি কাউকে বাদ দেওয়া হয়েছে, আমার মনে হয় এরকম নাই। আর যারা বাদ পড়েছেন অবশ্যই তারা অ্যাপিলের সুযোগ আছে, তারপরে হাইকোর্ট আছে, এর মধ্যে থেকে অনেকেই পাবে, অনেকেই পেয়ে যাবে। যেমন আমার ওখানে ফরিদপুর, আমার বাসার দিনে একজন সমর্থকের সই সে করছে, ইসের সই সে করছে। এখন সেটা আপনি কি করবেন? মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় শঙ্কা রয়েছে কিনা? বিএনপির বিদ্রোহী প্রার্থী খুব বেশি জায়গায় নাই, কয়েকটা জায়গায় আছে। এগুলো মিনিমাইজ, এই সময় আছে, এগুলো মিনিমাইজ করার সুযোগ আছে বলে আমরা মনে করতেছি। রাকিব আল হাসান, আমি আপনাকে যেতে নির্বাচন কমিশনের কার্যক্রম কীভাবে বিশ্লেষণ করবে, একই সঙ্গে জাতিসংঘ এবার নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবেন, এর কমিটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এটি কীভাবে দেখবেন? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন,
নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই। অলরেডি মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া পরেও একটি অনেকের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে, অনেকের অবৈধ ঘোষণা করা হয়েছে এবং অনেকেরই আপনার আপিলের সুযোগ রয়েছে, আপিল করছেন। সম্ভবত 9 তারিখে সম্ভবত ফাইনাল রেজাল্ট, 19 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার সর্বশেষ তারিখ, তারপরে প্রতীক দিয়ে হচ্ছে আপনার প্রচারণা শুরু হবে। আবার একটা নতুনত্ব তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কোনো প্রার্থী পোস্টার ব্যবহার করা যাবে না, যদিও সে পোস্টার ছাড়া আপনার অন্যান্য ব্যানার ফেস্টুন ইউজ করতে পারবে। বাট সর্বাঙ্গিক দিক যদি আপনি দেখতে চান, সেটা হচ্ছে কি এবার নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা, এক প্রার্থী আরেক প্রার্থীকে অভিযোগ করা, এক জোট আরেক জোটকে অভিযোগ করা, এগুলো থাকবে। এগুলো বাংলাদেশের মানে পলিটিক্সের বা সাউথ এশিয়ান পলিটিক্সের চিরাচরিত কালচার। কিন্তু তারপরে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এবার ইলেকশনটা একটা খুব মানে যেহেতু জনগণ দীর্ঘদিন থেকে ভোটের বাইরে ছিল, ভোট দিতে পারেনি এবং সেজন্য মানুষের একটা বিশাল আকাঙ্ক্ষা। কিন্তু ঘটনা হচ্ছে কি যদি আপনার 20 তারিখের পরে, আমি 20 তারিখের পরে এসে করছি, কারণ 20 তারিখের পরে মনোনয়ন প্রত্যাহারের আর সুযোগ থাকবে না। এবং তারপরে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে বিদ্রোহী প্রার্থীর ক্ষেত্রে যে বিষয়টা, বিদ্রোহী প্রার্থীর ক্ষেত্রে যদি আপনি মনোনয়ন উইথড্র না করতে পারেন, তখন এই দলীয় যে সংঘাত, জোটের যে সংঘাত, সেটা একটা দেখা দিবে। বা যখন প্রার্থীরা মাঠে নামবে, তখন আলটিমেটলি পরিস্থিতিটা আপনি বুঝতে পারবেন। এখন কিন্তু বোঝার কোনো সুযোগ নেই, কারণ তখন কিন্তু সবাই ফিল্ডেই থাকবে। তো সেই জায়গাটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা আশাবাদী যে সরকার সেটাকে মানে একেবারেই মিনিমাইজ করতে পারবে, পার্টিগুলো মিনিমাইজ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে কি, ধরুন আমাদের তফসিল ঘোষণার পরে মূল পাওয়ারটা কিন্তু আর সরকারও থাকে না, এটা কিন্তু ইসি নির্বাচন কমিশনের 118 থেকে 121 সংবিধানের এই 4-5টি ধারায় তাকে অনেক পাওয়ারফুল করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার মানে একেবারে প্রোয়েক্টিভ বা রিয়েক্টিভ যে রোলটা, সেটাও কিন্তু আমাদের সামনে এখন আসেনি। তারপর আমরা অপেক্ষা করি যে সে কোন ভূমিকায় অবতীর্ণ হয়। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে জাতিসংঘের বিষয়টা। এখন জাতিসংঘের পক্ষ থেকে আমি আজকে একজন ডেপুটি প্রেস সেক্রেটারি বা সহকারী প্রেস সেক্রেটারি তার একটা পোস্টে দেখলাম যে তারা ইমেল করেছিল, কিন্তু জাতিসংঘ এটা নিজেদের কারণ দেখিয়ে দিয়েছে। এখন জাতিসংঘ না আসলেও ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য প্রতিনিধিরাও থাকবে। আর আমাদের ইলেকশনটা যদি জনগণ যদি এটাকে বৈধতা দেয়, জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে আমি মনে করি না যে বৈদেশিক শক্তিকে কী বললো না বললো কিছু যায় আসে না। যদিও আমাদের ইলেকশন নিয়ে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশগুলো সবসময় একটা মাথা ব্যথার কারণ থাকে। ইভেন আমাদের গত 17 বছর ডেমোক্রেসি ধ্বংসের জন্য তার একটা বড় নিয়ামক প্রভাব ছিল। যদিও তারা এখনও চেষ্টা করছে বিভিন্ন জোটের সাথে অনেকে খুশি করতে, অনেকে খুশি রাখতে। তো সেটা আসলে তাদের পার্সোনাল ইন্টারেস্টের কারণে। এটা বহির্বিশ্বের যেরকম ইন্টারনাল অনেকের রয়েছে। যদি আপনি দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পর মূল ফোকাসটা ওনার দিকে চলে গেছে, তাই না? এখন শুধুমাত্র পলিটিক্যাল পার্টি না, আপনি দেখেন ব্যবসায়ী সমাজ, মিডিয়া সবাই কিন্তু একটু চাচ্ছে যে ওনার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, বা তারা হয়তো ধরেই নিচ্ছে যে মাঠের ক্যালকুলেশন তাই বলছে যে বিএনপি তো ক্ষমতা আসছে, বিএনপিরও একটু সান্নিধ্য পাওয়ার জন্য হলে তাদের একটু সুবিধা বেশি। তো এগুলো আসলে পলিটিক্যাল এগুলো থাকবে, কিন্তু এখন পর্যন্ত বড় মোটা দাগে আপনি সমালোচনা করবেন বা কাউকে অভিযুক্ত করবেন সেই পরিস্থিতি এখন আসেনি। আমাদের সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে তারেক রহমানের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হয় বা বিএনপির প্রতি এক ধরনের আগ্রহ তৈরি, এটি আসলে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে কিনা? না, এটা নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন তারেক রহমানের প্রতি আপনি যে কেউ আগ্রহ দেখাতে পারে, এটা তো আসলে তারেক রহমানের ফল না বা বিএনপির ফল না। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আমি এই কথাটা অনেকবারই রিপিটেডলি এর আগে অনেক টকশোতে বলছিলাম যে যখন এই প্রশ্নটা আসতো সামনে যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না, তাই না? এখন তারেক রহমান দেশে ফিরছেন না, এটার জন্য অনেকেই অনেক মানে কনস্পিরেসি থিওরি দিচ্ছিল, যে বলছে নিরাপত্তা ঝুঁকি, কে বলছে প্রাইভেসি ঝুঁকি, অনেক ঝুঁকি। কিন্তু আমরা একটা কথা বারবারই বলছিলাম, তারেক রহমান তখন দেশে ফিরবে তখন আর একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা কিন্তু সেটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। এমন তারেক রহমান কিন্তু একদম ঠিক টাইমে দেশে ঢুকেছেন, তফসিল ঘোষণার পরে দেশে ঢুকেছেন, মানে এরপর তার ওনার আসার সুযোগ ছিল না। তো এখন ব্যাপারটা হচ্ছে ধরুন এই বাস্তবতাটা আসলে আমাদের মানতেই হবে, কারণ আমাদের যে এখনকার যে সিস্টেম, আমরা যতই নতুন বন্দোবস্তের কথা বলি, যতই নতুন বাংলাদেশের কথা বলি, কিন্তু আমাদের সেই পুরাতন সিস্টেমে রয়ে গেছে। ধরুন আমরা সবাই ভাত খাই, এখন কেউ হাত দিয়ে খায়, কেউ চামচ দিয়ে খায়, কেউ চপস্টিক দিয়ে খায়, কেউ সোজা মুখ দেখে ঘুরে পাশে মুখ দেখে, কিন্তু বাতি খাই। এখন এইটার জন্য তো আসলে মানে তারেক রহমান বা আপনি বিএনপিকে দোষারোপ করার কিছু নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবার একটা ওই জুতার গল্পের মতো আর কি, সেই একটু কর্দমসি করা যে প্রক্রিয়া, যে কালচার, সেই কালচার থেকে আসলে এটা আমাদের সমস্যা। এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির দোষ না। আর আমি মনে করি যে উনি আসলে সবাইকে ওয়েলকাম করছেন। উনি আসলে তারেক রহমানের এখন যে রোলটা, এটা শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে না, একজন স্টেটসম্যান হিসেবে যে রোল প্লে করা দরকার উনি সেটাই করছেন। অলরেডি সেটা উনি ওনার বহিঃপ্রকাশের মধ্যে দেখিয়ে দিয়েছেন। আপনি যদি খেয়াল করে থাকেন, উনি কিন্তু সে ডাকসু হতে শিবির সবার সাথে যারাই ওনাকে অ্যাপ্রোচ করতেছে সবার সাথে উনি খুব কর্ডিয়ালি উনি দেখা করছেন। আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি টিমরা দেখা করেছেন। আর এটা আসলে মানে সবার তো কিছু ক্যালকুলেশন থাকে, পার্সোনাল ক্যালকুলেশন থাকে, এটা লোকালি ইন্টারন্যাশনালি ডবল ফ্যাক্টরি। এখন সেই ডবল ফ্যাক্টরি আসলে ব্যাপারটা ওনারাও চিন্তা করতেছেন যে তারেক রহমান এবং বিএনপি ছাড়া ওনাদের কোনো ওয়ে নাই। এ কারণে আসলে এই হাইপটা আরও বেশি দেখা যাচ্ছে আর কি। কাজী সাজ্জাদ জহির চন্দন, নির্বাচন কমিশনের কাজ এবং যেই বিষয়টা আলোচনা হচ্ছে তারেক রহমান দেশে আসার পর রাজনৈতিক সব পদগুলো গিয়ে গুলশানে ঠেকেছে, এরকম বিষয় কিনা
ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ এবং যে সমস্ত দর্শকরা আমাদেরকে দেখছেন। প্রথমত হলো যে আমাদের দেশের যে সিস্টেম, আমরা একটা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি, একটা ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি, কিন্তু যে ব্যবস্থা বাংলাদেশে এখন বহাল আছে, এই ব্যবস্থার মধ্যে যে ঘটনাগুলো আলোচনা হচ্ছে সেটাই চলবে। নির্বাচন কমিশন, আমরা বিভিন্ন সময় বলে আসছি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, তার আর্থিক ক্ষমতা, তার প্রশাসনিক ক্ষমতা, এগুলোকে শক্তিশালী করতে হবে, বারবার বলে আসছি আমরা। কিন্তু আমাদের দেশের পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনগুলো যখন যে সরকার থাকছেন ঘুরে ফিরে তাদেরই হয়ে কাজ করছেন। এটা হলো বাংলাদেশের বাস্তবতা, আপনাকে বুঝতে হবে। এখন যে নির্বাচন কমিশন আছেন, আমরা আশা করতে পারি যে তারা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠান আয়োজন তারা করবেন, এটা আমাদের প্রত্যাশা। এখন কতটুকু হবে তো সামনে যে সময় আসছে সেগুলো বুঝতে পারবো। নির্বাচন কমিশন, ধরেন আমাদের কমিউনিস্ট পার্টিরই বেশ কিছু প্রার্থিতা বাতিল হয়েছে। কি কারণে? এটা ওয়েবসাইটের টেকনিক্যাল কারণে। আমাদের পার্টির সম্মেলন হয়, আমরা আমাদের কংগ্রেস করেছি সেপ্টেম্বর মাসে, আমরা নভেম্বর মাসে সব কাগজপত্র জমা দিয়েছি, এবং আমরা আমাদের যে সভাপতি সাধারণ সম্পাদকের যে স্বাক্ষর লাগে আমাদের, সেই স্বাক্ষর আমরা সবই দিয়েছি, ওরা নিয়েছে আমাদের কাছ থেকে। 29 তারিখও তারা নিয়েছে আমাদের কাছ থেকে। আবার হঠাৎ করে দেখলাম যে 2 তারিখ 3 তারিখে আমাদের সকলকে বাতিল করে দেওয়া হচ্ছে। ঘটনা কি? ওয়েবসাইটে আপনার আমাদের আগের সভাপতি সাধারণ সম্পাদকের ছবি, তাদের স্বাক্ষর রয়েছে। মানে এই যে ফাংশনিংয়ের দুর্বলতা, আমি একটা উদাহরণ দিয়ে বললাম আর কি। এর ফলে কিন্তু সাফার করতে হচ্ছে আমাদেরকে, প্রার্থীদেরকে। আমাদের এই যে আগামী 2 দিনে 20 জন প্রার্থী তারা আপিল করবে, পরে আমাদের এটা ঠিক করতে হয়েছে। মানে এই যে আমলাতান্ত্রিক জটিলতা এবং এই যে ক্যালাসনেস যে কথাটা আমরা বলি আর কি, সেটা তো আছেই, সেই সব সমস্যা নির্বাচন কমিশনের আছেই। দ্বিতীয়ত হলো যে আমরা একটা কথা বারবার বলে আসছি, বিভিন্ন সময় বলে আসছি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাকে নিরপেক্ষ তদারকি সরকারের ভূমিকা অবতীর্ণ হতে হবে, এটা আমাদের ডিমান্ড। এটা আমরা বারবার বলে আসছি। ঠিক আছে, অন্তর্বর্তী সরকার ঠিক আছে, কিন্তু তাকে নিরপেক্ষ তদারকি সরকার যেভাবে একটা নির্বাচন পরিচালনা করে বা দেশ পরিচালনা, সেই জায়গাটা তাকে এই নির্বাচনকালীন সময়ে আসতে হবে। কোন জায়গায় আপনাদেরকে মনে হচ্ছে যে সরকার নিরপেক্ষ নয়? এখন বিষয়টা হলো যে আমরা তো দেখছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু কিছু রাজনৈতিক দলকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আমরা দেখছি তো এগুলো। এবং তারা কোনো রাজনৈতিক দল তারা বর্তমান সরকারের উপর প্রভাব খাটাচ্ছে। সুনির্দিষ্ট করে বলা যায় কোন কোন রাজনৈতিক দল? সেটা আপনারা সবাই বোঝেন, সুনির্দিষ্ট তো বলার অবকাশ নেই। আমি একটা বলতে পারি, জামাত ইসলামী বাংলাদেশ, যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা তো 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, ছাত্রতন্ত্র অভ্যুত্থানের পরে তারা তো এটা তারাই বলেছে, এটা তাদের লোকজনই বলেছে যে বাংলাদেশের 1-2টা বিশ্ববিদ্যালয় ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি তাদের। প্রশাসন তারা সেটা দখল করে নিয়েছে। আর আরেকটা দল আছে, বাবুল ভাইদের দল, খোলামেলা বলতে হয় বাংলা জাতীয়বাদী দল, তারা এগুলো না করে তারা মাঠ দখল, হাট দখল আর টয়লেট দখল, বাজার দখল করছে। অবস্থাটা কোথায় গেছে? আবার আমাদের তরুণ ভাইরাও আছে, তারা আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদের পলিটিক্সে, তারাও রাজনীতিতে খুব ক্ষমতাবান হয়ে গেছে এখন। আপনি এটা বলেন আমাকে যে একজন ছেলে, সে যতই হোক, সে স্বীকার করছে যে আমি পুলিশ হত্যা করেছি, আইন বলতে তো কিছু একটা আছে, তো স্বীকার করছে, আপনি সেইটা তাকে ধরে আবার তাকে আপনি ছেড়ে দিচ্ছেন। মানে এটা তো আইনের জটিলতা। আমি তো স্বীকার করছি, আমি বলছি না যে আপনি যা করছেন সব কিছু আপনি মাপ পেয়ে যাবেন, তাই দেখছি তো এগুলো আমরা চোখের সামনে দেখছি। এই জন্য নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন তো উঠতেই পারে। তবে আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেব উনি বলেছেন যে এইবার নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন, আমরা সে প্রত্যাশা করি। আমরা চাই ওনার কথা মতোই একটা সর্বশেষ নির্বাচন হোক। এবং এই যে পক্ষপাতিত্বের যে কথাটা আমরা বললাম আর কি, সেগুলো তাদেরকে বিবেচনা করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ বিগত 14, 18, 24 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। আর ভোটের ক্ষেত্রে যে কথাগুলো আলোচনা হচ্ছে,
এই সংঘাত এগুলো কম বেশি সবসময় হয়েছে। এটা ৭৩ সালে স্বাধীনতার পরে হয়েছে, ওটা আমরা জানি। ৭৯-৭৯ সালে জিয়া রহমান সাহেবের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, সব আমলে দেখছি এটা হয়েছে। কিছুটা নির্বাচন আমাদের কাছে মনে হয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকারের আমল ৯০-এর অভ্যুত্থানের পরে ওই নির্বাচনটা কিছুটা মানুষ ভোট দিছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তারপরেও কিন্তু সংঘাত ছিল, সহিংসতা ছিল, এগুলো থাকবে। এটা নির্ভর করে আপনার রাষ্ট্র কাঠামোর উপরে, রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে, সমাজ ব্যবস্থার উপরে, রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপরে, এর উপরে নির্ভর করে। এই জায়গাটাতে যদি আমরা বের করে না নিয়ে আসতে পারি একটা স্বচ্ছতার জায়গায়, তাহলে এই সংকট এগুলো সবসময় থাকবে। হলফনামা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ছাত্র যারা রয়েছেন এনসিপির, যারা ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন, অভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের হলফনামায় যারা ছাত্র ছিলেন তারা হঠাৎ করে আয় বাণিজ্য বেড়ে গেছে এরকম একটি সমালোচনা হচ্ছে। আপনার দলের অবস্থানটা কি এই বিষয়ে? আমার দলের অবস্থান তো মানে প্রার্থীরা অবস্থান তো প্রার্থীরা হলফনামায় কিভাবে আসলে এই টাকার উৎস, এগুলো হ্যাঁ, প্রশ্ন না, উঠছে বিভিন্ন বলছি। জায়গায়। প্রথম কথা হচ্ছে যে এটা ভালো যে এনসিপির হলফনামা নিয়ে একটু বেশি আগ্রহ দেখা যাচ্ছে অন্যান্যদের তুলনায়। এটা একটা ভালো নতুন দল হয়তো এই কারণে। আবার এনসিপি নিয়ে যে এক ধরনের সবসময় নেগেটিভ একটা ফ্রেমিং করার চেষ্টা করা হয়, এটাও একটা কারণ হতে পারে। যেমন একটা উদাহরণ দিই যে হান্নান মাসুদ বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ টাকা। হঠাৎ করে মিডিয়ায় ফটোকার্ড চলে আসলো সোশ্যাল মিডিয়ায় যে উনি সম্পদ দেখেছেন ৯৮ লাখ টাকা। তো হলফনামায় তো উনি একটা সত্য তথ্য দিয়েছেন, আপনি এটাকে একটা ফুলিয়ে ফাঁপিয়ে তাকে নিয়ে একটা সমালোচনার মধ্যে ফেললেন। এখন যখন উনি আবার এটার কাউন্টার দিলেন যে না এটা সত্য না, তখন কিন্তু সেটা কিন্তু আর প্রচারণা হচ্ছে না। এখন হলফনামায় যে তথ্যগুলো বা সম্পদের বা অর্থের যে তথ্য আমাদের দলের লোকজন দিয়েছে, হ্যাঁ, যেমন ধরেন আমাদের এক প্রার্থী দিয়েছেন যে তার মাসিক আয় ৬০০০ টাকা, তো বার্ষিক আয় হচ্ছে আপনার কত, এরকম ৯৬,০০০। এটা নিয়েও প্রশ্ন যে ৯৬,০০০ টাকা বার্ষিক আয় কোথা থেকে আসলো আপনার, এই সেই মানে এরকম আর কি। তো যাদের ৯৬ কোটি টাকা বার্ষিক আয় দেখাচ্ছে, আপনি তারা কীভাবে ৯৬ কোটি টাকার মালিক হইলেন? এটা কি মানে বললেই হবে যে আমরা সৎ পথে হালাল উপায় বাংলা সিনেমার মতো কাজ করতে করতে, কায়িক পরিশ্রম করতে করতে ১০ টাকা নিয়ে ঢাকা শহরে আসছি, এরপর ১০০ কোটি টাকার মালিক হয়ে গেছি? ব্যাপারটা তো এরকম না, আমরা সবাই জানি বাস্তবতাটা। কিন্তু তারপরে এনসিপিকেই এটা বারবার প্রশ্নের উত্তর দিতে হয়। এনিওয়ে, এখন যখন ধরেন আমাদের তো ৪৪ জনের মধ্যে ৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন যে প্রক্রিয়াটার মধ্যে এই রিটার্নিং অফিসার এটা করে থাকেন যে পান থেকে চুন খসলে, স্বাক্ষরের মিল না থাকলে, এমনকি আরেকজন আপনি আগের দিন নোটারি করেছেন, পরের দিন স্বাক্ষর করেছেন, এরকম ঘটনা ঘটলেও বাতিল করা হয়েছে। তো এই হলফনামার এই তথ্যগুলোয় তো কোনো অসঙ্গতি তারা পান নাই বলেই তো তারা এগুলো অ্যাপ্রুভ করেছে। এবং যেভাবে আমাদের বিরুদ্ধে হোল স্টাবলিশমেন্ট একটা যদি কোনো মানে তথ্যের এদিক সেদিক থাকতো, তাহলে এই আউটরাইট এগুলোকে বাতিল করে দেওয়া হতো। আমরা তো একটা ভয় ছিলাম যে আমাদের হয়তো অর্ধেকের বেশি বাতিল করে দেবে এবং এগুলো নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হবে, আপিল করতে হবে। কিন্তু সেটা তথ্যগুলো অ্যাকুরেট বলায় এবং সঠিক তথ্য দেওয়াতে এটা হয় নাই। এখন যে আয় তারা দেখিয়েছেন, যেমন ধরেন আমাদের আজকে একটা মিডিয়ার ফ্রেমিং এরকম যে এনসিপির ২ জন কোটিপতি আপনার প্রার্থী। এখন আপনি এমনভাবে বলা হয়েছে, তথ্য কিন্তু সঠিক, কিন্তু ফ্রেমিং এবং ন্যারেটিভটাই হলো প্রবলেমেটিক। তথ্যটা কিন্তু সঠিক, ওনারা দুজনই কোটিপতি। কীভাবে কোটিপতি? ওনাদের আগের থেকেই ব্যবসা আছে, ওনারা নিউলি জয়েন করেছেন এনসিপিতে। এবং একজন আমাদের ঢাকা ২০ থেকে মনোনয়ন নিয়েছেন ওই ধামরাই থেকে, আরেকজন হচ্ছে এই ঢাকা ৭ থেকে আপনার তারেক আদিল সাহেব। তো এখন তাদের তো আগে থেকেই ফ্যামিলি বিজনেস আছে এবং সেটা তারা মানে উত্তরাধিকার সূত্রে তারা বিজনেস টেক ওভার করেছে। কিন্তু আপনি যদি দায়িত্বশীল পত্রিকা জাতীয় দৈনিক এমনভাবে নিউজটা করেছে যে এনসিপি করার মধ্যে দিয়ে ১ বছরে তারা রাতারাতি কোটিপতি হয়েছে, এই মানে চর্চাটা থেকে বের হয়ে আসা উচিত। মানে এনসিপির সমালোচনা আপনি করবেন, এনসিপি রাজনীতি যার পছন্দ না সে করবে, কিন্তু এই যে সারাক্ষণ তাকে মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখা, একটা হুট করে একটা ইয়ে দিয়ে দেওয়া, কি বলে আপনার ফটোকার্ড দিয়ে দেওয়া, হান্নান মাসুদের কথা আমি যেটা বললাম, ৬ লক্ষ টাকা সে দেখালো এবং আপনি সেটাকে ৯৮ লাখ টাকা বানালেন। পরে তো আপনি রিজয়েন্টারও দিলেন না। এখন যদি হান্নান মাসুদ তার বিরুদ্ধে মামলা করতে যায় পত্রিকার বিরুদ্ধে, তখন বলবে যে এই যে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে। কিন্তু আপনি একজনের মানহানি করেছেন কিন্তু, ঠিক আছে? এই বাস্তবতাগুলো আছে। তো আমি বলবো যে যেটা দেখা উচিত যে তারা যে আয়ের উৎস এবং যে অর্থ দেখিয়েছে যে সেইটা ঠিক আছে কিনা এবং সেই সোর্সটা ওকে কিনা, এইটুকু দেখলেই হয়। কিভাবে তারা পেয়েছে না পেয়েছে আপনি এইটুকু বললে, ওই এটা রিটার্নিং অফিসাররাও কিন্তু এটা বের করে মানে দেখেছেন যে এখানে কোনো সমস্যা নেই, তারপরেই তারা এটা অ্যাপ্রুভ করেছে। ফলে এটা নিয়ে আবার বাড়তি যে কথাটা হচ্ছে, এটা আসলে এনসিপিকে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার
একটা চেষ্টা থেকেই এই ঘটনাটা করতেছে। জি, বলবে আমি আপনার কাছে আবার একটু ফিরি। এর আগে একটা অভিযোগ এসেছে বিএনপির বিরুদ্ধে যে সরকার বিএনপি এনসিপির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ছিল, জামাতের বিরুদ্ধে একই ধরনের হচ্ছে, বিএনপি আসলে কিভাবে ভাবছে, যেটি আসলে এখন তারেক রহমান দেশে আসার পর আরও বেশি জোরাল হচ্ছে বিএনপির প্রতি এই অভিযোগটা, যে বিএনপি সরকারের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে বা সহায়তা পাচ্ছে, নির্বাচন কমিশনের পাচ্ছে, এরকম। কোথায় সহায়তা? আমি নির্বাচনী কাজ করি, কোথাও একটু তো বাড়তি কোনো সহযোগিতা পাই না, একটা পুলিশ প্রোটেকশন পাই না, একটা ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করতেছি জীবনের ঝুঁকি নিয়ে, আমি তো সেরকম কোনো সহযোগিতা পুলিশের সরকারের পক্ষ থেকে পাচ্ছি না। এই যে ইলেকশন কমিশনের যে ফর্ম, এটা পূরণ করতে, এগুলো জোগাড় করতে, এটা আমার নাক দেয়া আর মুখ দেয়া পানি ঝরার মতো অবস্থা দিনের পর দিন। এত কানুন, এত আইন, এত পেপারস, মাই গড, মানে এটা তো মানে একজন প্রার্থীর জন্য একটা বিরাট যুদ্ধ আসলে, এবং সেটা পূরণ করতে হয়েছে সমস্ত কিছু মেনে টেনে, এমন কিছু মানে মনে হয় যে বজ্র আটনি পস্কা করো। ইলেকশন কমিশনের যত আইন, যত কানুন একটা প্রার্থীর জন্য, এটা খুবই ডিফিকাল্ট কেস। ইউ কান্ট ইমাজিন যে এটা মানে শর্ত সমস্ত পূরণ করে একজন সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন কাজ। আমার মনে হয় এই জায়গাটা একটু শিথিল করবার প্রয়োজন আছে। এত কিছু, যারা লুট করছে, যারা পাট করছে, যারা টাকা পাচার করছে, আপনি তাদেরকে ধরতে পারতেছেন না। সাধারণ নির্বাচনে একজন প্রার্থী হবে, তার জন্য নানান ধরনের বাইন্ডিংস, নানান ধরনের সীমাবদ্ধতা। কে ওই 10,000 টাকার ওই দেয় নাই, কি বলে ওই বিদ্যুতের বিল দেয় নাই, তার জন্য আপনি আপনার প্রার্থিতা বাতিল করে দিতেছেন, আটকাই দিতেছেন। কিন্তু খুবই জটিল ব্যাপার আসলে এই সমস্ত বিষয় নিয়ে। কত দিক আপনার সচেতন থাকা লাগে। মামলা ধরেন, আমার তো 100-র উপরে মামলা ছিল, 128টা মামলা। এখন প্রত্যেকটা মামলার আপনার নথি খোঁজা, এই যেটা ম্যাটার অফ যোগ, কোন মামলার কি অবস্থায় আছে কি না আছে। এখন এগুলো যদি না দেয়, পুলিশ আমার থানা থেকে ফোন করতেছে, আপনার এই মামলার এই অবস্থা কি, আর কোথায় আছে কি। তারপর আমি শঙ্কায় রয়েছি, কোথায় না এটা অজান্তে একটা রয়ে গেল, কি রয়ে গেল। তো এইগুলো কি বলেন, এগুলা কি মানুষকে হ্যারাসমেন্ট না? হাসিনার আমলের মামলা, সেই মামলার সমস্ত তথ্য চাচ্ছেন, চাচ্ছেন। তারপর এক মামলা আমার সাজা হইলো, সেটা আবার আমি অ্যাপিল করে খালাস পাইলাম, সেটার ওই অ্যাফিডেভিট কপি লাগতেছে, সেটা আবার জজ সাহেবকে খুঁজে সেগুলো নেওয়া লাগতেছে। এটা তো একটা মহাযন্ত্রণা। মানে এই নির্বাচনের এই মানে ফর্ম ফিল আপ করা বা এগুলো যোগ্য হওয়া, তো এত আইন কি কারণে আমি জানি না। মানুষের ভোটে নির্বাচিত হবে, মোটা দাগে যারা ঋণ খেলাপি আছে ঠিক আছে, আপনি আবার দিলেন 25 লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না। আপনার বজ্র আটনি ফসকা গেরুর মতো একটা কাহিনী, সে মান্দাত্তার আমলের কাহিনী, মানে কাজীর গরু মানে কেতাবে আছে গোয়ালে নাই, সেই গল্পের মতো। কে 25 লাখ টাকা খরচ করছে বাংলাদেশ ইলেকশনে যারা এমপি হয়েছে? বাংলাদেশে ওই আমল আছে, ওই বাস্তবতা আছে, ভোটারদের মানে সেই মানে অবস্থা আছে। তো এইগুলা হয়েছে কি, এগুলো বাতকাবাত, এগুলো বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে, দীর্ঘদিনের একটা কালচার। এখন এটাকে পরিবর্তন করতে হলে কীভাবে পরিবর্তন করা যাবে, আর প্রার্থীদের জন্য জটিলতা তৈরি করা, এটা আসলে মানে খুবই বেদনাদায়ক ব্যাপার। প্রার্থিতা বাতিল করা, এই বিষয়গুলো অবশ্যই সহজ করবার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। একটা বিষয় যে তারেক রহমান আসার পরে যে এই যে ধরেন দৌড়ঝাঁপ গুলশান কেন্দ্রিক, আবার জরিপও দেখা যাচ্ছে বিএনপির বেশ অগ্রগতি, এটি কি বিএনপির জন্য বেশ মানে আত্মবিশ্বাসী করে তুলছে না বিএনপি? কেন এটি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করবে? আত্মবিশ্বাসী টিশ্বাসী ব্যাপার না আসলে। বাংলাদেশের বাস্তবতাটা অনসাইডেড তো হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগের অনুপস্থিতি, সত্যি কথা যেটা, বাংলাদেশের রাজনীতি বিএনপি আওয়ামী লীগ দীর্ঘদিনের একটা বলয় ছিল, একটা বলয়ের শূন্যতা তৈরি হয়েছে। আপনি যেভাবেই বলেন, এই শূন্যতা এখন মানুষ পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে। এখন বাংলাদেশের মানুষ চুকছে যাচ্ছে। এখন এটা আপনি কি দিয়ে রোধ করবেন? নাও যদি আপনি অ্যাটেন্ড করেন তো এটা তার এক ব্যাপার। তারেক রহমান দীর্ঘদিন দেশে আসে নাই, এটাও তো একটা কারণ যে উনি আসলেও যেটা বললো যে একটা প্যারালাল গভর্নমেন্ট হয়ে যাইতে পারে, হ্যাঁ, সেই কারণে উনি শেষে আসলেন। এখন তার মধ্যে এটা কিভাবে এটা ওভারকাম করা যায় বা কি করা যাইতে পারে আমি জানি না। ফার্স্ট অফ অল ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু, সেটা একটা রাষ্ট্রীয় মাধ্যমে হয়ে গেছে। এটাও কেউ কেউ হয়তো মিন করছে যে আরে বিএনপির নেত্রী খালেদা জিয়া, তাকে এইভাবে মানে রাষ্ট্রীয় পদমর্যাদা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। জনের মৃত্যুটা এমন সময়ই হয়েছে, হ্যাঁ। তো এটা একটা ইস্যু অবশ্যই বটে, কেউ বলতেই পারেন তারেক রহমানের ধরেন নিরাপত্তার যে ব্যাপারটা, এখন আপনি আপনার মতো করে দেখবেন, কিন্তু বাস্তবতা এইটা যে তার নিরাপত্তার বিরাট ঝুঁকি আছে। রাষ্ট্র যদি মনে করে বা এটা তো বাস্তবতা যে তার একটা নিরাপত্তার প্রয়োজন আছে, ইভেন শুধু সে না, আরও যদি এরকম কারো নিরাপত্তার ঝুঁকি থেকে থাকে, তাদেরও কিন্তু নিরাপত্তা এটা রাষ্ট্রের দায়িত্ব, জবাবদিহি তো রাষ্ট্রকে করতে হবে, সরকারকে করতে হবে। এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে কেউ কেউ বলছেন যে তিনি ওয়েটিং প্রাইম মিনিস্টার, তো সেই জন্য আন্তর্জাতিক ফোকাস তার দিকে আছে, দেশের ফোকাস তার দিকে আছে, মিডিয়ার ফোকাস তার দিকে আছে। এটা একটা বাস্তবতা তো, হ্যাঁ, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো সেই বাস্তবতা তো আছেই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এটা কীভাবে রোধ করবো, কীভাবে থেকে বের হবো আমি জানি না। এবং আমার মনে হয় সেই জন্যই তো তারেক রহমান আরও লেট করে আসলেন, দেরি করে আসলেন, এটাও একটা কারণ তো হতে পারে।
রাকিব আল হাসান, জি। প্যারালাল গভর্নমেন্টের কথা আপনি বলছেন, এই প্যারালাল গভর্নমেন্ট বিএনপির জন্য আগামীতে আসলে কি ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে? দেখুন, এখন তো আর এটা ইলেকশনের একটা তফসিল ঘোষণার পর ইলেকশন আর দিন কয়েক বাকি, কিন্তু একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে দেখুন, যাতে কারণ ইলেকশনটা 12 জানুয়ারি হয়ে যাওয়ার 12 ফেব্রুয়ারিতে হয়ে যাওয়ার পরে কিন্তু যে ইলেকশনের আলোচনা সমালোচনা কিন্তু থেমে যায়, ব্যাপারটা কিন্তু তা না। এটা রেশ কিন্তু থাকবে, পরেও থাকবে, অনেক অভিযোগ থাকবে, অনেক অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন থাকবে। তো যেটা এই সরকারের দায়িত্ব নিয়ে একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে কি অনতিবিলম্বে একটা অর্ডিন্যান্স জারি করা উচিত যে এই সরকারের যারা উপদেষ্টা, বিশেষ সহকারী বা যারা লাভজনক পদে রয়েছেন, তারা যেন পরবর্তী কোনো গভর্নমেন্টের এই ধরনের কোনো পদে না যান। যদি যায় তখন যে কেউ, আমি হলে আমি এটা ক্লেম করব যে সে তাকে বিএনপিকে বা জামাতকে বা অমুককে সেই সুবিধাটা দিছে, এই কারণে সে গভর্নমেন্ট আসার পরে আবার সেই সুবিধা ভোগ করতেছে। কারণ এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট একটা গণ-অভ্যুত্থান পরবর্তী সরকারের সময় এসেছে, তারা পুরো বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, তাদের নিরপেক্ষতার জন্য তাদেরকে এখানে আনা হয়েছিল। তো যেটা একটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে কি, দুজন ছাত্র উপদেষ্টা পদে করেছিল ইলেকশন করার জন্য, যদি তারা পরবর্তী ইলেকশন করতেছে না, কিন্তু দুজন ছাড়া তো বাকিরা সবাই এখানে রয়ে গেছে। তো এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে একটা অর্ডিন্যান্স জারি করা উচিত যে এই সরকার এই মুহূর্তে এই যে এই সেটআপের আগামী থেকে কোনো সরকারের কোনো লাভজনক পদে যেতে পারবে না, তাহলে না হলে কিন্তু এটা বিতর্ক উঠবেই। তো সুতরাং এটা কিন্তু সরকারকে খুব সিরিয়াসলি দেখা উচিত। এটা কিন্তু বিএনপি জামাতের ফ্যাক্ট না, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ফ্যাক্ট। তো এটা তাদের কিন্তু এটা খুব করতে হবে। আরেকটা হচ্ছে ওভারকাম, যেটা বলছেন ওই যে হাইপ, সেটা থাকবেই। কারণ হচ্ছে কি, ওই বাউল ভাই যেটা বলছে যে আপকামিং প্রাইম মিনিস্টার হতে তারেক রহমান, অনেক ইকুয়েশন এখানে রয়েছে। ধরুন তারেক রহমান 18 বছর পর দেশে ফিরেছে, তাই না? এখন একটা দলের প্রধান, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, 18 বছর পর দেশে ফিরেছে, সাধারণ মানুষদের একটা উৎসুক যে আমি ওনাকে এক নজর দেখি। তারপর আপনার টাইমিংগুলো দেখেন, যে মুহূর্তে তারেক রহমান ফিরল তার 5 দিন পরে বেগম খালেদা জিয়া মারা গেলেন। তো বেগম খালেদা জিয়ার জানাজা কেন্দ্রিক, ওনার প্রতি একটা মানুষের একটা আকর্ষণ কেন্দ্রিক, সেটারও তো একটা রেশ রয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে ধরুন আগামী ইলেকশনে যে যতই মানুষ জরিপ টরিপ নিয়ে কথা বলুন না কেন, জরিপের চেয়ে আমি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে কি প্রত্যেকটা আসন ভিত্তিক ফ্রেমিং, যেটা আসলে আমাদের কোনো পলিটিক্যাল পার্টি সিরিয়াসলি করে কিনা বা আমলে নেয় কিনা আমার জানা নেই, কিন্তু এটাকে আসলে আমাদের একটু মানে দেখা উচিত আর কি। কারণ হচ্ছে ধরুন এই জরিপ টরিপ একটা মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করে, ঠিক আছে মানুষের, কিন্তু জরিপ যারা করে তাদের একটা এখানে একটা ইন্টারেস্ট থাকে, তারপর হচ্ছে কি যারা করায় তাদের একটা ইন্টারেস্ট থাকে, এবং জরিপ দিয়ে আপনি ফুল সিনারিওটা বোঝা যায় না। তো যার পরও এমনিতেও ধরেন 70% ভোট তো মানুষ সমর্থন দিচ্ছে বিএনপিকে, যেটা আমার কাছে এটা রিলেভেন্ট মনে হয় না, কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো 70% ভোট পায় নাই। হ্যাঁ, তো যদিও হয় জানি না কি হবে, কিন্তু এই ইলেকশন কেন্দ্রিক একটা ফ্রেমিং, প্রত্যেকটা আসন কেন্দ্রিক ফ্রেমিং হলে আমরা আসলে রিয়েল সিনারিওটা বুঝতে পারবো। এটা তো একটা হিসাব। আরেকটা হিসাব হচ্ছে ধরুন এই যে বিএনপিকে যে এগুলো বলা হচ্ছে, এখন এই যে টোটাল আকর্ষণটা বিএনপি দিয়ে চলে যাওয়ার কারণে আসলে মানুষ ওইটা খুব চোখে পড়তেছে, কিন্তু এটাকে ওই আরেকটা কথাই শেষ করি, সেটা হচ্ছে কি এটা ওভারকাম করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার এটা দায়িত্ব নেওয়া উচিত। কারণ না হলে এটার কিন্তু পর আবার রেশ উঠবে। কারণ হচ্ছে কি কাউকে এক্সট্রা কোনো বেনিফিশিয়ারি দিচ্ছে কিনা, ওই বাউল ভাই উদাহরণ দিয়ে দিলেন ওনার মামলা টামলা, কারণ এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো রিডিউস করা উচিত। কারণ এগুলো না হলে একটা সাধারণ মানুষ, ধরুন আমি মনে করি যদি আমি কোনো দলের সাথে না, কিন্তু আমি অনেক জনপ্রিয় এলাকাতে আমি ইলেকশন করতে চাই, আমি কীভাবে করবো 1% যে এটা আমি একটা কালো আইন মনে করি। তবে আরেকটা জিনিস খুব সিরিয়াসলি দেখা উচিত, সেটা হচ্ছে কি ঋণ খেলাপির বিষয়টা। কারণ আমাদের ব্যবসায়ীদের সবসময় খেয়াল করবেন, ইলেকশনের আগে কিন্তু তাদের একটা দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, অমুক দলে মনোনয়ন নিব, আমি এমপি হবো। কারণ তার একটা মেন টেন্ডেন্সি কিন্তু মানুষের সেবা করে না, মেন টেন্ডেন্সি হচ্ছে কি তার এই যে ঋণ খেলাপির জন্য সে তার ঋণগুলোকে মকুব করা এবং আরও বেশি করে টাকা পাচার করা। সুতরাং এটাকে আমি মনে করি পলিটিক্যাল পার্টিকে আরও একটু সিরিয়াসলি দেখা উচিত। যেমনটা আপনার কাছে ফিরতে সেটি হচ্ছে প্রেস সেক্রেটারি যেটি বলেছেন, নির্বাচনের বিষয়ে যারা এখনও সন্দেহ সংশয় ছড়াচ্ছে তাদের উপরে নজরদারি করা হবে। অন্যদিকে নির্বাচন কমিশনার একজন বলেছেন যে নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হওয়া জরুরি। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে যেই পরিস্থিতি হতে পারে, একই সঙ্গে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে কিনা কোনো ধরনের, বা সংশয় যারা ছড়াবে তাদের উপরে নজরদারি করা হবে। সরকারের এই ঘোষণাটা আসলে ইতিবাচক কিনা? ঘোষণা তো ইতিবাচক, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে মানুষ এখনো পর্যন্ত মনে করে যে ভোটটা আদৌ হবে কি না। এটা আমার অভিজ্ঞতায় বলছে, আমার সঙ্গে পার্ট ডিফারেন্স থাকতে পারে আপনাদের। আমি নিজে একজন নরসিংদী 4-এ নির্বাচন করছি, আমি গ্রামের থেকে আজকেও আসছি, আমি মানে বলতেছে শেষ পর্যন্ত ভোটটা হবে কি না, মানে এখনও একটা সন্দেহের মধ্যে আছে। এটা মানুষের মধ্যে আসছে কেন? আমাদের সরকারের যেভাবে দেশটা চালাচ্ছে এবং কিছু পলিটিক্যাল পার্টি যেভাবে নির্বাচনকে বানচাল করার নানা রকম ষড়যন্ত্র, নানা রকম দাবি, নানা রকম কিছু নিয়ে আসতেছে, এগুলোর ফলে মানুষের মধ্যে সংশয়টা তৈরি হয়েছে। এবং আপনি কত লক্ষ মানুষের উপর নজরদারি করবেন আপনি? এখন সরকার যদি এই ক্ষেত্রে তার কি বলে নিরপেক্ষ ভূমিকাটা রাখতে পারে, সিনসিয়ার হয় নির্বাচনের বিষয়ে, এটা দেখার বিষয়, তাইলে হয়তো আপনার এটা সংশয়টা কিছুটা কাটবে।
এবং আমার ধারণা নির্বাচনী প্রচার শুরু হয়ে যাওয়ার পরে সেটা হয়তো একটা, কিন্তু এখনও বাংলাদেশে আমাদের বিবেচনা নির্বাচন বানচাল বা নির্বাচন প্রলম্বিত করার যে চক্রান্ত চলছে আগে, সেটা কিন্তু এখনও বহাল আছে। সেখান থেকে এখনও আমরা পরিষ্কার হতো, কারণ বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশের উপর নির্ভর করে না, তো এখানে ভূ রাজনীতির একটা প্রভাব এখানে আছে। এখানে আমেরিকা, এখানে ভারত, কতটা চীন, ইউরোপীয় ইউনিয়ন, নানা ধরনের আন্তর্জাতিক কিছু এজেন্ডা তো এখানে আছে। সেই বিষয়গুলো তো সেগুলো বিবেচনায় নিতে হয়, এবং আমরা চাই একটা ভালো নির্বাচনটা হোক। নির্বাচন হলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমরা মনেও করি না, কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দেশটাকে নিয়ে যাওয়া উচিত, তা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে চাই। কারণ আপনার যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে দেশের নৈরাজ্য সবচেয়ে বেশি চলে। আপনি কি মনে করেন যারা আগামীতে ক্ষমতা আসবে তারা কি লুটপাট বন্ধ করবে? অসম্ভব, চলবে সেইটা, কারণ এটা ক্লাস ক্যারেক্টারে নির্ভর করে। আমাদের বামপন্থীরা যেটা আমরা বলি, আমরা রাজনৈতিক দলগুলোকে দেখি ক্লাস থেকে, শ্রেণী থেকে দেখি। দেখতে হবে যে এই রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিলেন বা ক্ষমতায় যাবেন তারা কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। তারা আমাদের দেশের একটা লুটেরা ধনিক শ্রেণী যাদেরকে বলি তাদের প্রতিনিধিত্ব তারা করছে, এবং স্বাভাবিক তারা তাদের শ্রেণীর স্বার্থে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করবে, তারা তাদের শ্রেণীর স্বার্থে তাদের রাজনীতি পরিচালনা করবে। এই ব্যাপারে তারপরেও আমরা নির্বাচন চাই একটাই কারণে, সেটা হলো যে একটা ডেমোক্রেটিক প্রসেস চালু হোক। যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে তাহলে আমি যে কমিউনিস্ট পার্টি, আমরা যে শ্রমজীবী মেহনতি মানুষের রাজনীতির কথা যেটা আমরা বলি, আমাদের অধিকার আদায়ের সংগ্রামটা করাটা আমাদের জন্য সহজ হয়, করা যায়। কিন্তু যদি ব্যবস্থায় না থাকে তাহলে সম্ভব না। আরেকটা বড় সমস্যা যেটা বাংলাদেশে, এটা আমি আবারও বলতেছি, যে ব্যবস্থার যেটা কথাটা বলতেছেন, এই যে নির্বাচন কমিশন অনেক কিছু করছে আর কি, জামানতের টাকা আমি প্রশ্ন তুলেছিলাম যে হঠাৎ করে 20,000 টাকা জামানত ছিল, 50,000 টাকা জামানত করা হলো। আমরা প্রশ্ন তুললাম, আপনি দেশের গরিব মানুষের ভোট নেবেন, বলবেন নিম্নবিত্ত ভোট নেবেন। এখন একজন গ্রামে একজন ভালো প্রধান শিক্ষক আছেন, ভালো মানুষ, যোগ্যতাও আছে তার, কিন্তু সে নিম্নবিত্ত, তার পক্ষে 50,000 টাকা এই জামানত দিয়ে তো নির্বাচন করা সম্ভব না। আপনি ভোট নিচ্ছেন তাদের, আর তাদেরকে আপনি ভোটে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন না। এর থেকে তো আপনার এইটা চরিত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম যে জামানত আগে ঠিক আছে 5,000 টাকা করেন বা 10,000 টাকা করেন, 50,000 টাকা জামানত। এইটা আমি বলছি যে এই যে, আর ওই যে বাউল যেটা বললেন যে বাধা নিষেধ যেগুলো কত বিধি টিধি, আসলে এগুলো অতীত ছিল, কিন্তু এখন মানে এটা কী কারণে আমি জানি না সহজ করাটা। কারণ আমি একটা রাজনৈতিক দল করি, আমি আমার রাজনৈতিক দলকে যে স্বীকৃতি দিচ্ছি, আমি যাকে আমি জেনে বুঝে তাকে দিচ্ছি, তো আমি সেখানে তো এত নিয়ম, এত সীমা, এত আইন, এত কানুন, এগুলো খুব প্রয়োজন নাই আসলে। সারাত হোসেন, আমি আবার আপনার কাছে ফিরতে চাই। সেটি হলো আপনাদের জোটে বেশ টানাপোড়েন চলছে বা শোনা যাচ্ছে, সেটির কি অবস্থা এবং জোট নিয়ে আপনারা আসলে কতটা আশাবাদী নির্বাচনে? আর কোন টানাপোড়েনের কথা বলেন জানি না, তবে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলাম, আপনাদের যে বৃহৎ জোট, সেখানে এক ধরনের টানাপোড়েন রয়েছে। হ্যাঁ, টানাপোড়েন বলতে আসন, প্রত্যেকটা দলই তো এখানে সক্রিয় দল, অন্তত 4টা সক্রিয় দল আমরা সহ, তাদের এই আসনগুলোতে 300 আসনে বিভিন্ন জায়গায় নিজস্ব সাংগঠনিক কাজ রয়েছে। ফলে এখন শেষ মুহূর্তের এই সমন্বয় করতে গেলে প্রত্যেকটা দলেরই প্রেফারেন্স থাকে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা কোনো টানাপোড়েনের বিষয় না। আর মিডিয়ায় আজকে যে নিউজ হয়েছে 10টা আসনের ব্যাপারে এনসিপির সাথে জামায়াত ইসলামের, এটা ভুয়া নিউজ, সম্পূর্ণভাবে ভুয়া নিউজ। কিন্তু এইগুলো করা হচ্ছে, এবং এটা করার কারণ হচ্ছে যে এই জোটের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করার জন্য, বা এই নতুন এই অ্যালায়েন্সের মধ্যে একটা মানে অবিশ্বাস তৈরি করতে চায়। এই জোটের সামগ্রিক যে ইমপ্রেশন, আমি বিভিন্ন জায়গায় কথা বলছি মানুষের সাথে বা দেখা হচ্ছে, কিন্তু ইতিবাচক। এবং তারা বলছে যে এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যদি চূড়ান্ত প্রার্থী, জোটের চূড়ান্ত প্রার্থী, বেশিরভাগ আসনেই তো এখনও চূড়ান্ত হয় নাই, তো সামনে যখন আনুষ্ঠানিক প্রচারণাটা শুরু হয়ে যাবে 20 জানুয়ারি থেকে, তখন কিন্তু নির্বাচনের আগে মাত্র 20 দিন থাকবে। তো 20 দিন সেটা আসলে যথেষ্ট সময় না একটা এত বড় একটা নির্বাচনের প্রচারণার জন্য। যারা আমরা এমনকি 1.5 বছর ধরে কাজ করছি, আমরাও বুঝতে পারছি যে এটা যথেষ্ট সময় না, এত এক বড় বড় সব আসন। তো এটা আমরা চেষ্টা করছি যে 10 তারিখের আগেই এই চূড়ান্ত প্রার্থীদের নামগুলো ঘোষণা করতে। সেক্ষেত্রে মানে যেমন ধরুন এখন বিভিন্ন আসনে জোটের একাধিক প্রার্থী যার যার মার্কায় কিন্তু ভোট চাচ্ছে, এটা একটা মানে সাময়িক সময়ের জন্য একটা অসুবিধা সৃষ্টি করেছে। কারণ মানুষ জানে যে জোট হয়েছে, আবার মানুষ দেখতে পাচ্ছে যে সবাই যার যার মার্কায় ভোট চাচ্ছে। তো এটা যখন 10 তারিখের আগে আমরা
চূড়ান্ত প্রার্থী তালিকাটা ঘোষণা করে দেব, তখন কিন্তু এই সমস্যাটা কেটে যাবে। এবং তখন আমরা মনে করি যে আমাদের যে শক্তি, এক বাক্সের মধ্যে সকল ভোট আনার যে কথাটা বলা হয়েছে জোটের পক্ষ থেকে, তখন সেটা সফল হবে এবং এখন যেগুলোকে টানাপোড়েন মনে হচ্ছে তখন সেটা শক্তিতে পরিণত হবে। বহরে আমি আবার আপনার কাছে একটু ফিরতে চাই, আসন ভিত্তিক বিএনপি কোনো ধরনের জরিপ টরিপ করেছে কিনা? কারণ জরিপে তো দেখা যায় যে 70% ভোট আসছে, যদিও বিএনপির বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, জোটও রয়েছে, সেই জায়গাগুলোতে বিএনপি আসলে আসন ভিত্তিক কোনো বিশ্লেষণ করেছে কিনা, বা কি পরিস্থিতি আসলে নির্বাচন না, বিএনপি মাঠ আসলে পর্যায়ে? বিশ্লেষণ হয়তো আছে পার্টি, সেটা আমি জানি না কোন আসনে কি বিশ্লেষণ, বাট আসন ভিত্তিক কাজ তো আমাদের হয়েছে। প্রত্যেকটা আসনে দীর্ঘদিন যাবত আমাদের তো স্ট্রাকচার ছিলই, সত্যি কথা যেটা, এবং বিগত আন্দোলন নির্বাচনের অভিজ্ঞতাও আমাদের আছে। প্রত্যেকটা আসন ভিত্তিক আমাদের মোটামুটি কাজকর্ম আগানো আছে। আমাদের মোটামুটি প্রার্থী আগে থেকেই কিছু তো ফিক্সড করা ছিল, ম্যাক্সিমাম ফিক্সড করা ছিল। তো কিছু কিছু হয়তো পরিবর্তন অল্প জায়গায় হয়েছে, সেই জন্য আমাদের এখানে জটিলতা খুব একটা কম আর কি। আমাদের প্রার্থী কারা নির্বাচন করবেন, কমপক্ষে 200, এই যারা 300 আসনের মধ্যে নমিনেশন পেয়েছেন, কমপক্ষে 200, 200, 250 মানুষ জানতো যে তাকে এখান থেকে নির্বাচন করতে হবে, এবং সেইভাবে সে প্রিপেয়ার্ড ছিল। দেখেন আপনারা তো প্রথমে 237 জন আসলে ঘোষণা করলেন, তারপর আবার একটু পরিবর্তন না, করলেন। 237 জন যে ঘোষণা হলো তারও আগে থেকে সবাই জানতো যে আমরা কে কোথায় নির্বাচন করি। যেন আমি 1 বছর আগে থেকেই জানি, 1 বছর বেশি সময় যে আমাকে এখানে নির্বাচন করতে হবে, সেভাবে আমি কাজ করেছি। তো সেই জন্যে আমাদের ইন্টারনাল যেই প্রবলেম বা মেকানিজম বা কাজ করার যে পরিবেশ, সেগুলো অনেক আগানো আসে বা সুশৃঙ্খল আছে, বা পার্টির চেইন অফ কমান্ড আছে, পার্টির একটা উইং আছে, এই বিষয়গুলো রিজলভ করার যে বিষয় সেগুলো আছে। আর 70% কি আমি আসলে কোনো জরিপ টরিপে এগুলো আমি মনে করি না। বিএনপিকে একবার বলা হয়েছিল শেখ হাসিনা দমদম এয়ারপোর্ট 91 সালে 10 সিটের বেশি বিএনপি পাবে না, এইসব কথা বলা হয়েছে। জরিপ আলটিমেটলি নির্বাচনের পরে ছাড়া, এটা আপনি ফল ছাড়া আপনি বুঝতে পারবেন না। তবে মানুষের কাছে যতটুকু যাচ্ছি দেখছি, বা হাইপ বা মানুষের এক্সপেকটেশন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই বর্তমান প্রেক্ষাপটে, সেহেতু বিএনপি যে আগানো আছে এটা তো বোঝাই যাচ্ছে। আর এনসিপি জামাতের যে জোট, তাদের তো আসলে ওয়ার্কিং রিলেশন, এখানে অনেক জটিলতা থাকবে, স্বাভাবিক কারণেই জটিলতা থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শের, ভিন্ন ভিন্ন বাস্তবতার, বা একসাথে বিগত দিনে নির্বাচন করার অভিজ্ঞতাটা, এগুলো মিলে একটা লেজেগোবের অবস্থা কিন্তু হবে, এটা সত্য কথা। তো ঠিক আছে, তুষার যেটা বলেছে, আবার তারা যদি সত্যি সত্যি সবাই মিলে একটা করতে পারে, নিশ্চয়ই তারা একটা কম্পিটিটিভ জায়গায় আসতে পারে। তবে একটা বিষয় যে তারেক রহমানের প্রতি যে আকাঙ্ক্ষা তৃণমূলের, সেই জায়গায় তারেক রহমানের তৃণমূলের সাপোর্ট টপরের দলীয় সিদ্ধান্তগুলো কি, মানুষ তো জানতে চায়। এই বিষয়ে পার্টির ইলেকশন পরিচালনা কমিটি আছে, ওটা সিদ্ধান্ত গ্রহণ করছে। তারেক রহমানের মুভমেন্ট শুরু হবে, বলা হয়েছে বগুড়া থেকে প্রথম তার শুরু হবে, এবং তিনি নিশ্চয়ই যতদূর সম্ভব সফর করবেন বাংলাদেশে। যদিও সময় কম, ওই যে 20 দিন সময় পাওয়া যাবে, হ্যাঁ, এই 20 দিনের মধ্যে 18 দিন বড় জোর পাওয়া যাবে, 2 দিন ইলেকশনের আগে, 22 তারিখ থেকে শুরু এই হবে। সময়ের মধ্যে তিনি কতটুকু কভার করতে পারবেন, এটা তো বাংলাদেশের 360 সিটের প্রত্যন্ত, আমি জানি না এটা কতটুকু সম্ভব হবে। রাকিব আল হাসান, এই নির্বাচনের দিকে চ্যালেঞ্জগুলো আসলে কি কি দেখছেন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রেও? জি, আপনাকে আবার ধন্যবাদ। আমি একটু রাজনৈতিক দলগুলো আগে বলি, জোট নিয়ে বলি। দেখুন, আসলে জোট নিয়ে আগে আমি ফার্স্টে বিএনপির জোট নিয়ে বলি। দেখুন, বিএনপির জোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, বা তারেক রহমানের জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কি যে বিএনপির যে শেষ পর্যন্ত, আমি জানি না শেষ পর্যন্ত 20 তারিখে আমরা কিন্তু ফাইনাল জানতে পারবো কয়জন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী, এবং যেখানে স্বতন্ত্র বিদ্রোহী হবে সেখানে অনেক স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী জিতে আসবে, অনেক জায়গায় স্বতন্ত্র বিদ্রোহীর জায়গায় প্রতিপক্ষ জিতে আসবে। এগুলো একটাই কোয়েশন। আর সেকেন্ড কোয়েশন হচ্ছে কি, ধরেন বিএনপির সাথে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, অবশ্যই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে কি অনেক দল তাদের দল বিলুপ্ত করছে, মার্কাপতি বিলুপ্ত করে দানে শীষ নিছে, তাই না? এটা হচ্ছে কি একটা ডেমোক্রেসির জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা যারা করছে তাদের জন্য। কারণ আপনার একটা দল একটা প্রতীক পাওয়ার জন্য কীরকম সংগ্রাম, এটা ওই সারদ তুষার বেরা জানে। কিছুদিন আগে ওনাদের এই শাপলা কোলে নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাই ফেলছে ওনারা। এখন সেখানে যদি ধরেন এই প্রার্থীগুলা যারা দানে শীষে উঠছে, বা এরকম 17 জন, এরা যদি শেষ পর্যন্ত জিততে না পারে, আমি ড্যাম শিওর পরের দিন আমরা পোল্টি মারবে, পরের দিন বলবে যে ইলেকশন সুষ্ঠু হয় নাই, আমরা বিএনপির সাথে নাই, আমরা আবার নতুন আন্দোলনে যাচ্ছি। তো এটা একটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, মাইট বি। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে, ধরুন জাতীয় সরকার একটা ইস্যু এখন আলাপ চলতেছে। হাস্যকর বিষয় হচ্ছে কি, জামাত বলতেছে যে জামাত যদি ক্ষমতা যায় তারা বিএনপিকে সহকারে জাতীয় সরকারে যাবে, মানে দেশে কোনো বিরোধী দল থাকবে না, একটা বাকশাল 2 হবে। আর বিএনপি বলছে যে যারা পার্লামেন্টারি আসবে তাদের সাথে, যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে তারা নিয়ে তারা হচ্ছে কি জাতীয় সরকার করবে। এটাই হওয়ার কথা, শরিক দল থেকে তারা মন্ত্রী দিবে, বিভিন্ন বড় বড় পোস্ট দেবে। কিন্তু তারা যদি জিততে না পারে তখন কি হবে? তখন এরা তো আবার পোল্টি মারবে। এটা একটা কিন্তু বিএনপির জন্য একটা বড় বিগ চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। এগুলো 2টা চ্যালেঞ্জ।
এবারে যে জামাত এবং এনসিপির জন্য যে জোটের কথা বলতেছেন, জামাত এনসিপির জন্য এনসিপি একটা আসলে ধরেন যদি নিজে স্বতন্ত্রভাবে 300টা আসন ইলেকশন করতো, হয়তো ওরা হারতো, কোনো আসন না পারতো, কিন্তু একটা সাংগঠনিক ভিত্তি দ্বারা দাঁড়াতো। নতুন রাজনীতি যারা বন্দোবস্ত কথা বলতেছিল বা আপার হাউস ওইটাকে তাকে একটা বেনিফিশিয়ারি দিত। এখন আসলে জামাতের সাথে কি হয়তো কিছু আসন পাবে নিম্নকক্ষে, কিন্তু আলটিমেটলি তাদের এই যে সাংগঠনিকভাবে দাঁড়ানোর যে মানে প্রবণতা সেটা কিন্তু ক্ষীণ হয়ে আসছে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আপনি দেখেন তাদের কিন্তু ধরুন এখন অনেকেই, আমি জানি না শেষ পর্যন্ত জামাত বা ওই জোটটা তাদের আসলে কয়টা সমঝোতা করে, কিন্তু তাদের এখন অলরেডি কিন্তু 14 জন পদত্যাগ করে ফেলছে। তো এখন এই ধারা যদি চলতে থাকে তাহলে আমি আসলে এনসিপির ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কিত, এবং এনসিপি কিন্তু আসলে বিলুপ্তির দিকে যেতে পারে। এই গেল 2 নম্বর চ্যালেঞ্জ। আর 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কি, তারেক রহমানের জন্য বা বিএনপির জন্য, আমি ধরে নিলাম কাগজ কলমে তারেক রহমান বা বিএনপি ক্ষমতা আসতেছে, আসার জন্য এটা হচ্ছে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাকে করতেছে। বড় চ্যালেঞ্জটা হচ্ছে কি জানেন, ধরেন আপনি ইলেকশনের পরে, ফেব্রুয়ারি ইলেকশন হবে না, তারপর রোজা শুরু, 5 মাস পরে আপনার হচ্ছে একটা বাজেট দিতে হবে। বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা, সেটা সব চ্যালেঞ্জটা আসবে পরবর্তী সরকারের মধ্যে, তাই না? তো এটা একটা বড়, আমার একটা ছোট্ট একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারেক রহমানকে অনতিবিলম্বে একটা কাজ করা দরকার, যেটা সরকারকে বললাম। তারেক রহমানকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোনো একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স পার্টি করতে হবে, ইন্টেলিজেন্স তৈরি করতে হবে নিজস্ব। কারণ কি, এত বড় একটা দল, ধরেন এটা খুব স্বাভাবিক একটা বিষয়, ধরেন আপনার একটা কোম্পানি যদি 1 লক্ষ শ্রমিক থাকে, একটা মালিকের পক্ষে, সিওর পক্ষে 1 লক্ষ শ্রমিকের অবস্থা জানা পসিবল না। পলিটিক্সেরও অবস্থা তাই, 64 বা বিভিন্ন জায়গায় এটা ডিসেন্ট্রালাইজ করা দরকার। কিন্তু এই যে জায়গাগুলোকে তারেক রহমান যাদেরকে অ্যাসাইন করবে, তারা তারেক রহমানের মতাদর্শ ভাব নিয়ে তারাকে ফাংশনিং করতে পারবে কিনা, এটা মানে কারা ভেরিফাই করবে। এটার জন্য তারেক রহমানের একটা ইন্টেলিজেন্স তৈরি করতে হবে, যারা শুধুমাত্র ধরেন আপনি সরকারে আসলে কি হয় জানেন, বাস্তবতা আমরা অনেক কথাই বলি না, ওই ভাই যেটা বললো চন্দনদা, বাস্তবতা তো ভিন্ন। ধরেন আপনি ক্ষমতা আসলো, বাংলাদেশের কোনো ওসির ক্ষমতা আছে যে সে এমপির উপরে কথা বলবে? কোনো এসপির ক্ষমতা আছে? কারোই কোনো ক্ষমতা নেই। কিন্তু গত 15 বছর তো আমরা দেখেছি ওসিদের রুমে এমপিদের বসে থাকতে। এটা তো অন্য কারণ তারা তাদেরকে ক্ষমতায় রাতের ভোট করে তাদেরকে জিতে আনছে, কিন্তু এখন তার এটা হবে না। তো এখন এই জায়গাটা, এটা আপনি কীভাবে সর্ট আউট করবেন? কারণ হচ্ছে কি, আমরা হাসিনার আমলে দেখছি কি জানেন, 300 আসনে 300টা হাসিনা তৈরি হয়ে গেছে। এখন এই জায়গায় যদি আমাদের মানে গণতন্ত্র বা আমাদের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান যে মাইন্ড সেট আপ নিয়ে আসছে, 300 প্রার্থীকে সেই মাইন্ড সেট আপ করতে হবে। তারা কি সেটার সাথে কাউন্ট করতে পারছে? এখন আমাদের কাউন্ট করতে পারে না। আপনি দেখেন এখনো সে তেলবাজি শুরু করছে, এরা না আসতে তেলবাজি শুরু করছে। উনি খুব বিব্রত হচ্ছে এগুলোতে, মানে উনি তো এগুলোর জন্য প্রিপার্ড না। এখন এটার জন্য এদেরকে সাইজ করার জন্য ওনার একটা ইন্টেলিজেন্স তৈরি করতে হবে, এছাড়া কোনো ওই না। লাস্ট কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কি, আমাদের ইলেকশনের জন্য যে প্রস্তুতির কথা বলছে, আমার কাছে মনে হয় যে জামাত এবং এনসিপি এই জোটটা প্রস্তুত না। উনিও যেটা বলছে, বিজিং সময়টা খুব কম। কেন আপনাকে আমি বলি, ধরুন আমরা একটা ওয়েলফেয়ার রাষ্ট্র করতে চাই, ইলেকশনের জন্য তো আমরা বলি না যে আমি তোমাকে এ দিব সে দিব, অনেক কথাই বলে তো। ধরেন বিএনপি তো বলতেছে যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব, হেলথ কার্ড দিব, এই করবো সে করবো। এনসিপি জামাত এখন পর্যন্ত আমার কাছে কিছু দেখাতে পারে না, বরং তারা করতেছে কি জানেন, তারা এখন বিএনপিকে এটাকে কাউন্টার দিচ্ছে, ও এটা পারবে না, ওটা পারবে না। আর বেটা তুই কিছু দেখা আগে, তো এটাই তো দেখাতে পারতেছে না। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ওই ভাই যে কথাটা বলছে, ইলেকশনের জন্য এখন হবে কিনা মানুষ শঙ্কিত। তো সুতরাং লাস্ট মোমেন্টে আমি জানি না শেষ পর্যন্ত ইলেকশনের 20 তারিখের পরে এই কোশ্চেন চেঞ্জ হতে পারে, জিওপলিটিক্যাল অনেক ফ্যাক্টর এখানে কাজ করতেছে। কিন্তু আমরা মনে করি ইলেকশন হওয়া উচিত, ইলেকশন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু এখনও কিন্তু আমরা 100% কনফার্ম না সব কিছুতে। সুতরাং আমাদের এই প্রস্তুতিগুলো সরকার এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মাথায় রাখতে হবে। জি, সাজ্জাদ হরিচন্দ্র, আপনার কাছে যাচ্ছে, আপনি জিও পলিটিক্যাল বিষয়গুলো বলেছিলেন, যে ভূ রাজনীতির বিষয়গুলো। বেগম খালেদা জিয়ার মৃত্যুর আমরা দেখলাম যে আমাদের আঞ্চলিক যে দেশগুলো আছে সেগুলোর মন্ত্রীরা আসলেন, সফর করলেন, জয়শঙ্কর আসলেন, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন, মোদির চিঠি দিলেন। এর ফলে রাজনীতি মানে ভারত বাংলাদেশ সম্পর্ক বা আঞ্চলিক যে সম্পর্ক সেটি আসলে উন্নত হবে কিনা বাংলাদেশে, বা এক ধরনের চমৎকার পরিবেশ নির্বাচনে বিরাজ করবে কিনা? প্রথমত হলো যে আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক থাকুক, সেটা আমাদের প্রথম চাওয়া। আমাদের দেশের রাজনীতিতে যেটা হয়ে গেছে, বিশেষত 16 বছরে যেটা দেখলাম আমরা, মানে বাইরের এত হস্তক্ষেপ, এত বেশি পরিমাণে, একেবারে আপনার কিচেন রুম পর্যন্ত চলে গেছে আর কি হস্তক্ষেপটা। এটার ফলে মানুষের মধ্যে আমেরিকা এবং ইন্ডিয়া তারা কি ভাবে, তার উপরে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে। আর আমাদের পলিটিক্যাল পার্টিসগুলোও আজকে আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমি খোলামেলায় বলছি, জামাত ইসলাম বলেন, সবাই কিন্তু আপনার এই যে যারা যে দেশগুলো আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, তাদের ইচ্ছার উপরে কিন্তু সবাই পরিচালিত হয়। এটা আপনি মানেন না, মানে এটা বাস্তবতা, আপনাকে বুঝতে হবে। আমেরিকা কি চাচ্ছে বাংলাদেশে? আমেরিকা অন্তর্বর্তী সরকারকে দিয়ে তার ইন্টারেস্ট সে কিন্তু নিয়ে নিছে, বিশেষত আমাদের যে বন্দর করিডোর, যাক এগুলো তারা তো চেষ্টা করছে, তো এগুলো লাল জিয়ার চুক্তি তারা করছে। যাদের ভারতের ইন্টারেস্ট হলো, কারণ ভারত মনে করে তার প্রতিবেশী দেশে যে অস্থিরতা থাকে, সেই অস্থিরতার প্রভাবটা তার উপরে পড়ে, এটা স্বাভাবিক।
আবার আমরা লক্ষ্য করছি ইদানিংকালে যে সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প দুই দিক থেকে ছড়ানো হচ্ছে। বাংলাদেশে যেমন আজকে আমাদের এই যে দীপু দাস, তাকে যেভাবে পুড়ে হত্যা করা হইলো, এবং খুবই নির্মম ঘটনা এগুলা। মানুষকে আপনি মেরে ঝুলায় দিয়ে পুড়ে মারতেছেন, এটা তো একটা সভ্য সেটা হতে পারে না। ভারতে দেখছি এই ধরনের ঘটনাগুলো উঠছে। ভারতে বিজেপি, মোদী সরকার, তারা এটা নিয়ে রাজনীতি করছে। আমাদের এখানে নিয়ে দিল্লি না ঢাকায় রাজনীতি করছে। এবং দেখেন, এখানে যদি সাম্প্রদায়িক শক্তির উত্থানটা হয়, যদি এখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি হয়, তাহলে ভারতে কিন্তু মোদী সরকারের সুবিধা হয়। কারণ সে বলতে পারে যে বাংলাদেশে হিন্দু মারছে, দেখো তোমরা হিন্দুরা সব এক হও। এটা হলো যে জিও পলিটিক্স যেটা আমরা বলতেছি আর কি, এটার একটা মানে পুরনো খেলা। এটা ব্রিটিশ আর আগের থেকে এটা হয়ে আসছে এখানে। এবং এই যে সাম্প্রদায়িক রাজনীতি, এই বিষয়টা আমাদের সামনে চলে আসছে। আর মুক্তিযুদ্ধ একটা অবশ্যই বিরাট বিষয় আমাদের। আমরা তো মনে করি মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধের আমাদের সময় শেষ। হ্যাঁ, মুক্তিযুদ্ধের ভিত্তি এবং মুক্তিযুদ্ধই আমাদের প্রধান। সেটাকে ভিত্তি করে আমাদের দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি সবকিছু অগ্রসর হতে হবে। জি, সেটা হলো আমাদের বক্তব্য। আলোচনা শুনে কাজী সাজ্জাদ জহির চন্দন, সরওয়ার তুষার, শহীদুল ইসলাম, ডাক্তার রাকিব হোসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।